উত্তর পূর্ব ভারতের মানুষ কারা, তারা কোথা থেকে এসছে, কেন তাদের ভাষা আলাদা? সব প্রশ্নের উত্তর শুরু হয় দুটি শব্দ থেকে, আর এই দুইটি শব্দের নাম হচ্ছে তিবেত বার্মা বা তিব্বত বর্মীয়। আগের পর্বে আমরা আলোচনা করেছি তিব্বত বর্মীয় বা তিবেত বার্মা ভাষাগোষ্ঠীর উৎপত্তি, অভিবাসন এবং উত্তর পূর্ব ভারতের ইতিহাসের সঙ্গে এর সম্পর্ক নিয়ে। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে এই ভাষাগোষ্ঠী উত্তর পূর্ব ভারতের সমাজ, সংস্কৃতি ও রাজনৈতিক পরিচয়কে গড়ে তুলেছে। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। উত্তর পূর্ব ভারত শুধুমাত্র জাতিগোষ্ঠীর ইতিহাস নিয়ে তৈরি হয়েছে এবং জাতিগোষ্ঠীর ইতিহাস আলোচনার মধ্য দিয়েই তাকে অনুধাবন করা সম্ভব হবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই ক্ষেত্রে ভাষাতত্ত্বের উপলব্ধি অবশ্যই দরকার, কারণ একটি ভাষা কখনো শুধুমাত্র কথাবার্তার মাধ্যম নয়। ভাষার মধ্যেই লুকিয়ে থাকে মানুষের স্মৃতি, সমাজের গঠন, ধর্মীয় বিশ্বাস, লোক সংস্কৃতি এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তি। তাই তিবেত বার্মা ভাষাগোষ্ঠীকে বুঝতে গেলে শুধু ভাষাতত্ত্ব জানলেই হবে না, জানতে হবে সমাজ ও সংস্কৃতির ইতিহাসকেও। যখন তিবেত বার্মা ভাষাভাষী জনগোষ্ঠীগুলির উত্তর পূর্ব ভারতে প্রবেশ হয় এবং তারা প্রবেশ করতে শুরু করে, তখন এই অঞ্চলটি ছিল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এবং প্রাকৃতিকভাবে দুর্গম। বিশাল পাহাড়, ঘন বনাঞ্চল, নদী উপত্যকা এবং সীমিত সমতল ভূমি এখানে ছোট ছোট জনগোষ্ঠীর পৃথক বসতি গড়ে তুলতে সাহায্য করেছিল। এই ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে উত্তর পূর্ব ভারতে বহু সমাজ দীর্ঘদিন নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে সক্ষম হয়েছিল। ফলে একই বৃহত্তর ভাষাগত পরিবারের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নাগা, মিজো, ত্রিপুরী, বড়ো, মেইতেই বিভিন্ন সমাজের মধ্যে আলাদা আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য গড়ে উঠেছে। এখানে তিব্বত বর্মীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। ভাষাগত আত্মীয়তা থাকলেও সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের এই জনগোষ্ঠী একে অপর থেকে ভিন্ন ভিন্ন হয়ে বসবাস করতে শুরু করে। উত্তর পূর্ব ভারতের বহু সমাজ গোত্রভিত্তিক কাঠামোর উপর গড়ে উঠেছিল। পাহাড়ি পরিবেশে ছোট ছোট সম্প্রদায় নিজেদের জমি, বন ও জল সম্পদকে কেন্দ্র করে সংগঠিত হয়। এই সমাজগুলির মৌখিক ঐতিহ্যের গুরুত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌখিক ঐতিহ্য নিয়ে তারা তাদের পৃথক সমাজ ব্যবস্থা, সামাজিক রীতিনীতি এবং সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলেছিল। কারণ বহু ভাষার দীর্ঘকাল কোনো লিখিত রূপ ছিল না, ফলে ইতিহাস সংরক্ষিত হয়েছে লোককথায়, গানে, পুরাণে, উৎসবে এবং পূর্বপুরুষদের স্মৃতিতে। আজও উত্তর পূর্ব ভারতের বহু সমাজের মৌখিক ইতিহাস সামাজিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে। এখন যদি আমরা ভাষাগত দিক থেকে দেখি, তাহলে বুঝতে পারবো যে কেন গবেষকরা তিবেত বার্মান ভাষাগুলিকে একটি বৃহত্তর ঐতিহাসিক ধারার অংশ বলে মনে করেন। উদাহরণ হিসাবে ধরা যাক ত্রিপুরার ককবরক, আসামের বড়ো, মণিপুরের মেইতেই, মিজোরামের মিজো এবং নাগাল্যান্ডের বিভিন্ন নাগা ভাষা। এই ভাষাগুলির মধ্যে উচ্চারণ, শব্দমূল এবং বাক্য গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য মিল রয়েছে। একই সঙ্গে প্রত্যেকটি ভাষা নিজস্ব সংস্কৃতি, পরিবেশ অনুযায়ী আলাদা আলাদা রূপ ধারণ করেছে, কিন্তু এর বেশিরভাগ ভাষাগুলির কোনো ধরনের লিপি নেই। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। ভাষা কখনো স্থির নয়,
ভাষা মানুষের সঙ্গে বদলায়, নতুন অঞ্চলে গিয়ে নতুন রূপ পরিগ্রহ করে। তিবেত বার্মা ভাষাগোষ্ঠীর ক্ষেত্রে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবর্তনের ইতিহাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিব্বতের অঞ্চলে এই ভাষাগোষ্ঠীর সঙ্গে বৌদ্ধ ধর্মের গভীর সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের বহু অঞ্চলে দীর্ঘকাল লোক ধর্ম, প্রকৃতি পূজা ও পূর্বপুরুষ পূজার প্রভাব বজায় ছিল। পরে ঔপনিবেশিক যুগে খ্রিস্টান মিশনারিদের আগমনের ফলে নাগা ও মিজো সমাজে ব্যাপক ধর্মীয় পরিবর্তন পরিলক্ষিত হয়। ত্রিপুরার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি, কিন্তু ভাষা তাদের নিজস্ব পরিচয় ধরে রাখে। এই কারণেই উত্তর পূর্ব ভারতের ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সাংস্কৃতিক অস্তিত্বের প্রতীকও বটে। ঔপনিবেশিক যুগে ব্রিটিশ শাসকরা উত্তর পূর্ব ভারতকে প্রশাসনিকভাবে আলাদা অঞ্চল হিসাবে দেখত, কারণ ভাষা, সংস্কৃতি ও সামাজিক দিক থেকে এই অঞ্চল সমতল ভারত থেকে ভিন্ন ছিল। ব্রিটিশ নৃতত্ত্ববিদ ও ভাষাতত্ত্ববিদরা এই অঞ্চলের ভাষাগুলির উপর গবেষণা শুরু করে। তারা উপলব্ধি করে যে উত্তর পূর্ব ভারতের জনগোষ্ঠীগুলিকে বোঝার জন্য ভাষাতাত্ত্বিক গবেষণা অপরিহার্য। এই সময় বহু ভাষার প্রথম লিখিত রূপ তৈরি হয়। মিশনারিরা অভিধান, ব্যাকরণ ও ধর্মীয় গ্রন্থ অনুবাদের মাধ্যমে ভাষাগুলিকে লিপিবদ্ধ করতে সচেষ্ট হয়। ফলে তিবেত বার্মা ভাষাগুলির আধুনিক লিখিত ইতিহাস মূলত ঔপনিবেশিক যুগেই শক্তিশালী রূপ পরিগ্রহ করে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, কেন উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলনগুলিতে ভাষার প্রশ্ন এত গুরুত্বপূর্ণ? আর এই ক্ষেত্রে ত্রিপুরার ককবরক কেন এত গুরুত্বপূর্ণ? এর কারণ হলো ভাষা এখানে সরাসরি পরিচয়ের সঙ্গে যুক্ত। ককবরক, মেইতেই বড় বা মিজো ভাষা শুধু কথার মাধ্যম নয়, এগুলি একটি জনগোষ্ঠীর ইতিহাস, ভূমি, সাংস্কৃতিক অস্তিত্বের প্রতীক। এই কারণে বহু অঞ্চলে ভাষাকে কেন্দ্র করে রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে। যেমন ত্রিপুরার ক্ষেত্রে ককবরক ভাষাকে কেন্দ্র করে আন্দোলন গড়ে উঠেছে। ভাষা এখানে সাংস্কৃতিক অধিকারের প্রশ্ন হয়ে দাঁড়ায়। তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠীকে নিয়ে গবেষণা করতে গিয়ে ভাষাবিদরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছেন। উত্তর পূর্ব ভারতের ভাষাগুলি কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, এগুলি বৃহত্তর এশীয় ইতিহাসের অংশ। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের ইতিহাস শুধুমাত্র ভারতের আভ্যন্তরীণ ইতিহাস নয়, এটি চীন, তিব্বত, মায়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত। এই কারণে তিবেত বার্মা অধ্যয়ন আন্তর্জাতিক ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ অংশও বটে। ভাষাবিদ জেমস এ ম্যাটিসফ দেখিয়েছেন যে তিবেত বার্মা ভাষাগুলির একটি ধারাবাহিক ভাষাগত বলয় তৈরি হয়েছে। অর্থাৎ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে ভাষার রূপ ধীরে ধীরে পরিবর্তিত হয়। এই ধারণা ইতিহাসবিদদের সাহায্য করেছে মানব অভিবাসনের পথ বোঝার ক্ষেত্রে। একইভাবে পার্লকে বেনেডিক্ট এবং রবার্ট শেফার দেখিয়েছেন যে ভাষার তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে বহু প্রাচীন ঐতিহাসিক সম্পর্ক পুনর্গঠন করা সম্ভব হয়। এখন যদি আমরা ত্রিপুরার প্রসঙ্গে আসি, তাহলে দেখব তিবেত বার্মার ইতিহাস এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ত্রিপুরার বহু আদিবাসী জনগোষ্ঠীর ভাষা তিবেত বার্মা পরিবারের অন্তর্ভুক্ত। ককবরক ভাষা তার প্রধান উদাহরণ। এই ভাষার মধ্যে উত্তর পূর্ব ভারতের অন্যান্য ভাষার সঙ্গে বহু ক্ষেত্রে মিল পাওয়া যায়। এটি প্রমাণ করে যে ত্রিপুরার ইতিহাস কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক ইতিহাস নয়, বরং বৃহত্তর উত্তর পূর্ব ভারতীয় ও তিব্বত বর্মীয় ঐতিহাসিক ভাবধারার অংশ। সবশেষে বলা যায়, তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠী শুধুমাত্র ভাষার শ্রেণীবিন্যাস নয়,
এটি মানুষের যাত্রার ইতিহাস, পাহাড়ি সমাজের বিকাশের ইতিহাস এবং সাংস্কৃতিক পরিচয়ের ইতিহাস। উত্তর পূর্ব ভারতের সমাজকে বুঝতে গেলে, তাদের রাজনৈতিক আন্দোলনকে বুঝতে গেলে, এমনকি তাদের উৎসব, গান ও লোক সংস্কৃতিকে বুঝতে গেলে তিব্বত বর্মীয় ভাষার অধ্যয়ন অপরিহার্য, কারণ ভাষার মধ্যেই লুকিয়ে থাকে মানুষের অতীত, আর এই অতীতই ইতিহাসের সবচেয়ে গভীর সত্য। আর এই ধরনের ভিডিও আরও পেতে গেলে, ত্রিপুরা তথা উত্তর পূর্ব ভারত সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ভালো থাকা যাতে আমাদের অভ্যাস হয়ে ওঠে। নমস্কার।